সাহিত্যের প্রধান লক্ষ্য কী? সাহিত্যের প্রধান লক্ষ্য সৌন্দর্য সৃষ্টি করা। সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি? এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সাহিত্যের প্রধান লক্ষণ হচ্ছে সৃজনশীলতা। সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক? সাহিত্য সম্রাট নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? 30তম বিসিএসে আসছিল। সো কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের কোন উপন্যাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন? কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন? চাকরি থেকে অবসর গ্রহণ করেন 1891 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতাকে? বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? 40তম বিসিএসে আসছে। সো বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো এটি 29তম বিসিএসে আসছিল। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস হচ্ছে, এখানে অপশন অ্যান্সার নাই, অ্যান্সারটা হবে রাজমোহনস ওয়াইফ। বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতাকে? বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাস নয়, দেবদাস। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কী? দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। বঙ্কিমচন্দ্র রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? 43তম বিসিএসে আসছিল। সো দুর্গেশ নন্দিনী প্রথম প্রকাশিত হয় 1865 সালে। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতাকে? কপালকুণ্ডলা এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? 35তম বিসিএসে আসছে। সো কপালকুণ্ডলা উপন্যাসটি ছিল রোমান্সমূলক উপন্যাস। পথিক তুমি পথ হারাই আসো, এখানে পথিক কে, অর্থাৎ কে পথ হারাই আছে? অ্যান্সারটা হবে নবকুমার পথ হারাই আছে। পথিক তুমি পথ হারাই আসো, কে কাকে বলেছিলেন এই কথাটি? এই বিখ্যাত কথাটি বলেছিলেন কপালকুণ্ডলা নবকুমারকে। পথিক তুমি পথ হারাই আসো কথাটি কার, অর্থাৎ কোন লেখকের? এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের একটি বিখ্যাত লাইন। পথিক তুমি পথ হারাই আসো এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি? এটি কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস? চারটি অপশনের যে অ্যান্সারটা হবে রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। প্রদীপ নিভিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসে আছে? 37তম বিসিএসে আসছে। তো এটি আছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? বঙ্কিমচন্দ্রের উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। নবকুমার কোন উপন্যাসের চরিত্র? নবকুমার কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র। তিলোত্তমা কোন উপন্যাসের প্রধান চরিত্র? খুবই গুরুত্বপূর্ণ। তিলোত্তমা দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রধান চরিত্র। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি? কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম নবকুমার। নিচের কোনটি সামাজিক উপন্যাস? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সামাজিক উপন্যাস হচ্ছে বীজ বৃক্ষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বীজ বৃক্ষ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়? বীজ বৃক্ষ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীজ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বীজ বৃক্ষ উপন্যাসের চরিত্র 33তম বিশেষে আসছিল। অ্যান্সার হবে কুন্দনন্দিনী, অর্থাৎ বীজ বৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দনন্দিনী। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে বীজ বৃক্ষ। কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস? বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। রাজসিংহ উপন্যাস কার রচনা? রাজসিংহ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো রাজসিংহ বঙ্কিমচন্দ্রের উপন্যাস। জেবুন্নেসা কোন উপন্যাসের নায়িকা? জেবুন্নেসা রাজসিংহ উপন্যাসের নায়িকা। কিন্তু মনুষ্য বা মানুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? 40তম বিশেষে আসছে। এই বিখ্যাত উক্তিটি পাওয়া যায় বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে। মৃণালিনী কার রচনা? অর্থাৎ মৃণালিনী উপন্যাসটি কার রচনা? এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? 44তম বিশেষে আসছে। সো মনোরমা বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের চরিত্র। রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? 23তম বিশেষে আসছে। রোহিণী কৃষ্ণকান্তের উইলের চরিত্র, বিনোদিনী চোখের বালি উপন্যাসের চরিত্র এবং কিরণময়ী চরিত্রহীন উপন্যাসের চরিত্র। অ্যান্সারটা হবে ঘ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্র কি কি? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্র ছিল রোহিণী ও গোবিন্দলাল। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইলে রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিলেন কেন? রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল স্ত্রীয় ব্যর্থ জীবনের হাহাকার, অর্থাৎ নিজের জীবনের ব্যর্থতার কারণে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। ভ্রমর ও রোহিণী কোন উপন্যাসের চরিত্র? ভ্রমর ও রোহিণী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র। বঙ্কিমচন্দ্রের প্রসারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো? বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হল আনন্দমঠ, দেবী চৌধুরী রানী ও সীতারাম। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজের জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? 36তম বিশেষে আসছে। অর্থাৎ গ্রামীণ সমাজের চিত্র ফুটে ওঠেনি কোন উপন্যাসে? অ্যান্সারটা হবে সীতারাম উপন্যাসে। আনন্দমঠ উপন্যাস কার লেখা? 31তম বিশেষে আসছে। সো আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু কী ছিল? আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু ছিল ৭৬-এর মন্বন্তর। দেবী চৌধুরী রানী উপন্যাসটির রচয়িতাকে? দেবী চৌধুরী রানী উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে রজনী। নিচের কোনটি উপন্যাস? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে রজনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। ইন্দিরা গ্রন্থটি কার রচনা? ইন্দিরা গ্রন্থটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যুগ লাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতা কে? যুগ লাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। দুর্গেশ নন্দিনী, কমলাকান্তের দপ্তর, রজনী হচ্ছে বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাস, কিন্তু রায়নন্দিনী বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাস নয়। সাম্য গ্রন্থের রচয়িতা কে? 24তম বিশেষে আসছিল। তো সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর কার লেখা? কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের একটি রম্য রচনা। বাবা কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে, বাক্যটি কার রচনা? এই বিখ্যাত চরণটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটি কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কয়টি অংশে বিভক্ত? কমলাকান্তের দপ্তর 3টি অংশে বিভক্ত। বিষ্ণুদেব খসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? 46তম বিশেষে আসছিল। সো বিষ্ণুদেব খসনবিশ চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত দপ্তরের চরিত্র। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন, এই প্রবাদটির রচয়িতা কে? এই প্রবাদটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। চন্দ্রশেখর উপন্যাস কার লেখা? চন্দ্রশেখর উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে সীতারাম। বঙ্কিমচন্দ্রের 3টি গ্রন্থ, নিচের কোনটি কোনটি? অ্যান্সার হবে দুর্গেশ নন্দিনী, বীজবৃক্ষ এবং সীতারাম বঙ্কিমচন্দ্রের 3টি গ্রন্থের নাম। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পুষ্পটিত করিও, উক্তিটি কার? পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পুষ্পটিত করিও, উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।